जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमरा आछि मोटामुटी भालोई अनेक अनेक भालोबासा दिए आरो एकटा नतून भिडियो निये चले आसलाम तोमादेर सामने शुरू थेके शेष पर्यन्त साथे थाकार अनुरोध रइल आशा करी भिडियोटा खूबই भालो लागबे सकाल सकाल देखतेই पाচ্ছো मा पुजो दिए दिয়েছে पियाली के बोलेছিলাম पियाली जा तो একটু ভিডিও করে নিয়ে আয় তো পিয়ালি ভিডিওটা করেছে আর সকালে মা এই যে দই তারপরে অনেক কিছু ফলমূল এগুলোই দিয়েছে সকালবেলা পূজো আর আমি ওইদিকে সোনাদেরকে খাওয়ানো দাওয়ানো সোনামার খাবার দাবার রেডি করা স্নান দান তার আগে কাপড় চোপড় ধুয়ে রেখেছি तो आमार तो सकाल सकाल डिউটি রয়েছেই অনেক সকালে উঠতে পারি না কারণ রাতের বেলা ঘুম খুবই কম হয় আর সোনামা যেহেতু রাতে ঘুমায় না বেশিক্ষণ জাগনা থাকতে লাগে সোনামার সাথে সাথে সোনামা জাগনা থাকলেও কিন্তু সোনামা একদম চুপ করে থাকে না নিশ্চিন্তে থাকা যায় না আর কি আর নয়ন সোনা তো একটু পর পর উঠে খায় ঘুমোয় আর সোনামাও জাগনা থাকে তার জন্য আমারও জেগে থাকতে লাগে সোনামা উল্টি করে দেয় কাশে জল খাওয়াতে হয় অনেক সমস্যা আছে তো এদিকে রান্নাটাও তো করতে হবে আজকে হলো শনিবার নিরামিষ আর আমার শাশুড়ি মা আর আমার যে যা এসেছিল তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে তো দিদি আর মা গেছে দিদিদের বাড়িতে মানে সোনামার ছোট পিসির বাড়িতে গিয়েছে आसामे गोसाईगाँव জায়গার नाम तो সেখানে একদিন থেকে আবার আসামে মায়ের ভাইয়ের বাড়িতে আসবে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে আসবে এখনো বাড়িতে আসেনি তো তার জন্যই খুবই শর্টকাট রান্না বাড়া ডাল রান্না করব দুই রকম ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিটি দিয়ে দিবে আর সেখানে চাল কুমড়ো একটা কেটে নিয়েছি ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব ভাজা মতো বা ঘন্ট যাই বলো না কেন ওই দুটোই রান্না করব যেহেতু লোক খুবই কম তাই রান্নাও খুব কম আর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি সোনাদেরকে তো আবার ছান দান রয়েছে আগের ভিডিওতে উমাহানি দিদিভাই কিন্তু আমাকে একটা কোশ্চেন করেছিল যে দিদিভাই তোমার ক্যামেরা কে করে দেয় তুমি মোবাইলে ক্যামেরা কি করে করো মানে ভিডিও কি করে আমি করি তো আমার তো তেমন কোনো ক্যামেরাম্যান নেই আমার বাড়ির কেউ আমাকে হেল্প করে না ক্যামেরা করার জন্য সোনামার বাবু তো ব্যস্ত মানুষ বাড়িতেই থাকে না ও সারাক্ষণ দোকানেই থাকে বেশিরভাগ সময় সকালে যায় দুপুরে আসে এসে গাই পানায় গরুদেরকে খেতে দেয় নিজে খায় তারপরে একটু রেস্ট করে তারপরে বিকেলে আবার দোকানে যায় 2 ঘন্টার মতো রেস্ট পায়ও তো আমাকে কখনো ক্যামেরা করে দিবে বলো আর ও যদি এমনিও বাড়িতে থাকতো তবুও কিন্তু দিত না এমনিতে বাড়িতে থাকলেও দেয় না কারণ ও কি বলবো আর তো যাই হোক ক্যামেরা কখনো যদি ক্যামেরা দেখো যে কে করছে তাহলে সেটা হচ্ছে পিয়ালি যখন আসে তখন যদি বলি যে পিয়ালি একটু ক্যামেরা করে দিত তবেই ও দেয় তাছাড়া ক্যামেরা করার কেউ নেই আর আমার স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে বা ট্রাইপডে রেখে কিন্তু আমি ক্যামেরাটা করি আর এখন এই যে রান্নার কাজ করছি এক হাতে রান্না করছি এক হাতে তোমাদেরকে শেয়ার করছি ক্যামেরা করে আর এই যে এই ক্যামেরাটা যে করেছি এখানে ছোট একটা আমার ট্রাইপড রয়েছে ট্রাইপডটা আমার যে সবজির র্যাকটা রয়েছে র্যাকের উপরে একটা পিঁড়ি নিয়েছি সেই পিঁড়ির উপরে ট্রাইপডটা বসিয়ে ক্যামেরাটা করছি আর সাইডে একটা মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো আমাদের রান্নাঘরের পিছনে প্রচুর পাতা হয়েছে আবার মানি প্ল্যান্টের গাছটা অনেক বড় হয়েছে সেখান থেকে আবার আগার থেকে ডালপাড়া নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি একটা টবের মধ্যে তো দেখো দুই দিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করার জন্য ডাল আর আমার চাল কুমড়ার ঘন্ট হয়ে গেছে এই হচ্ছে আজকের সিম্পল রান্না বাড়া পরে কিন্তু পাঁপড় ভেজেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর দেখো আমার সোনামা কিন্তু ঘুমিয়েছিল সোনামাকে তো স্নান করাতে হবে সোনামাকে তার জন্য উঠিয়ে নিলাম তো সোনামাকে যদি ঘুমোতে দিই সোনামা ঘুমোতে থাকবেই তবু ওর ঘুম ভাঙছে না আর এদিকে সোনামার জন্য খাবার দাবার সব কিছু রেডি করে নিচ্ছি
যেহেতু খুবই গরম, সোনামার জন্য খাবারটা আমি বানালাম, তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করিনি। এখানে রয়েছে চাল কুমড়ো দিয়েছি, আমরা যে চাল কুমড়ো খেলাম সোনামার জন্য আজকে চাল কুমড়ো, কারণ পেঁপে আনেনি, পেঁপে নেই ঘরে, তো চাল কুমড়ো, ডাল আর হচ্ছে ভাত, এই সোনামা খাবে আজকে। আর যেহেতু নিরামিষ, সোনামারও নিরামিষ, আমাদেরও নিরামিষ। আর তাছাড়া সোনামা আমার মাছ মাংস খেতে একদমই পছন্দ করে না, মাছের গন্ধ বলো, ডিম গন্ধ বলো, যাই দেয় না কেন অগ করে সব বের করে দিয়ে দেয়। তো সোনামা একদম এই নিরামিষ ভোজি আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সোনামাকে স্নান দান করানো কিন্তু হয়ে গেছে, আর সোনামাকে এখন খাওয়ানোর জন্য বসালাম। তো খাওয়ানোর আগে প্রচুর প্রস্তুতি করতে হয়। সাদিক ইসলাম আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, কি আপু নয়ন সোনা আসার পর মনটা অনেকটা হালকা হয়নি, কষ্ট কিছুটা হলেও কমছে কি না? কাজের চাপ বেড়েছে ঠিকই, কিন্তু নয়ন সোনার হাসি মুখটা দেখে সব ক্লান্তি দূর হয়ে যাবে বলেছিলাম না তোমাকে আগে? তো দিদিভাই আমাকে কিন্তু অনেক সাপোর্ট করেছিল, মনের জোর দিয়েছিল। আর নয়ন সোনা যখন আমার মধ্যে ছিল, আমি খুব টেনশন করেছিলাম, তখন বলেছিল দেখবে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে, তোমার খুব ভালো হবে, তো যে আসবে তার মুখের দিকে তাকিয়ে তুমি অনেকটা কষ্ট কম হবে। সত্যি ঠিকই বলেছো, কষ্ট তো কম হয়েছে, একদিকে খুশি আছি, একদিকে আনন্দে আছি, একদিকে তো নিরানন্দটা থাকবেই, তাই না? এই যে আমার সোনামা কিছু করতে পারছে না, নিজে হাতে কিছু করতে পারছে না, উঠতে পারছে না, হাঁটতে পারছে না, বসতে পারছে না, এটা তো একটা কষ্ট থাকবেই বলো। যতই নয়ন সোনা হাসুক খেলুক, নয়ন সোনার আনন্দটা এক সাইডে আর আমার সোনামার কষ্টটা আর এক সাইডে, এই হলো ব্যাপার। তো যাই হোক, নয়ন সোনাকে কিন্তু আগেই স্নান দান করিয়ে সাজুগুজু করিয়ে ওকে শুয়ে দিয়েছি দোলনায়, ও ঘুমিয়ে পড়েছে। আর দিকে সোনামাকে তো এখন খাওয়াতে হবে, নয়ন সোনা জাগনা থাকলে আমি কিছুতেই সোনামাকে খাওয়াতে পারি না, কারণ হঠাৎ করে যদি কান্না করে ওঠে তখন এই অবস্থায় নয়ন সোনাকে কোলে তুলতে হবে। আগের ভিডিওতে অনেক কিছু রান্না বাড়া দেখে রজনী বোন আমার বলেছে যে দিদি ভাই যেদিন মাংস রান্না করবে সেদিন মাছ রান্না করবে না। তো বোনু, তোমাকে তো আমি কমেন্টে বলেছি, হয়তো অনেকেরই এটা আছে থাকতে পারে প্রশ্ন যে মাছ মাংস কেন। তো ওই যে আমার শাশুড়ি মা তো মাংস খায় না, তার জন্যই মাছ আনতে হয়। তো আমাদের যেদিনই মাংস আনবে তো মাছ তো আনতেই হবে, আমরা মাংস দিয়ে খাবো আর মা মাছ দিয়ে খাবে না, সেটা কি হয় বলো? তো আমি কিন্তু তার জন্যই রান্না করি, আর সেই জন্যই কিন্তু আনে। আর শুধুমাত্র মাছ মাংস দিয়ে খেলে তো আর হবে না, তার সাথে আর একটা কিছু লাগবে, তাই না? আমরা না হয় মাছ আর মাংসের তরকারি দিয়ে খেলাম, কিন্তু মা শুধু মাছের তরকারি দিয়ে খাবে, তার জন্য আর একটা করতেই হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর বোনু, তুমি বলেছিলে যে পাকা মানে রান্নাঘরে এক সাইডে পাকা করে নিতে, মানে সিমেন্ট দিয়ে একটুখানি ঢালাই করে নিয়ে তারপরে ফ্রিজটা বসাতে। আসলে এই ঘরটা সোনামার বাবু বলেছে এটা ভেঙে ফুলওয়াল বা হাবওয়াল কিছু একটা করবে, ফুলওয়ালই হয়তো করবে, তো একটু সময় লাগবে আর কি। তো নয়ন সোনা যখন আমার মধ্যে ছিল হয়নি, তখন কিন্তু আমার লেখাপোছা করতে একটু কষ্ট হতো, তখন বলেছিলাম যে তুমি এটা পাকা করে দাও অন্তত পক্ষে, তাহলে আমার লেপতে লাগবে না, এরকম করে আমার খুব কষ্ট হয়। তো বলেছিল যে এখন যদি আমি পাকা করি তাহলে যখন ঘরটা ভেঙে আবার ফুলওয়াল করব রান্নাঘরটা, তখন তো আবার ওটাকে ভাঙতে হবে, তখন তো নষ্ট হয়ে যাবে না, পাকাটা ভাঙতে আরও কষ্ট লাগবে, আরও অনেক টাকা পয়সা খরচা হবে, তার জন্যই করা হয়নি আর কি। তো দেখা যাক কবে কি হয়, আর এর জন্যই আর কি ফ্রিজ বা অন্য কোনো কিছু জিনিস নেওয়া হচ্ছে না, আর হচ্ছে রান্নাঘরটাও ঠিক করা হচ্ছে না, এভাবেই চলুক কতদিন চলে। আর দেখো আমার দুষ্টুটা ঘুম থেকে উঠে পড়েছে আর খেলা করছে এখানে। তারপরে একটা পার্সেল চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করে দেব কি এটা অর্ডার করেছিলাম, তোমরা অবশ্যই দেখতে পারবে। আমি কিন্তু গাছপালা সব কিছু কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারি না। তোমরা দেখেছিলে এর আগে আমি একটা বাগান করেছিলাম,
কামলা দিয়ে, তারপরে এটাকে মাটি ফেলে 1800 টাকার মাটি ফেলা হয়েছে, কামলা 1200 টাকা নিয়েছে, বাঁশ দিয়ে ঘিরিয়ে তারপরে অনেকগুলো ফুল চাষ করেছিলাম, লাগিয়েছিলাম ফুলের ইসে, কিন্তু এখন আমি সময় পাচ্ছি না বলে এটাতে করা হচ্ছে না। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে পদ্ম ফুলের বীজটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, অনলাইনে এসে গেছে। 145 টাকা নিয়েছে 12খানা বীজ, এর মধ্যে নষ্টও বেরিয়ে গেছে জানো তো। তো আমি এগুলো জলের মধ্যে রেখে দেব, যেভাবে প্রসেসটা করতে হয় আর কি। অনেক ভিডিওতে দেখছিলাম পদ্ম ফুল কীভাবে বাড়িতেই গামলার মধ্যে চাষ করে, তো দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম দেখি আমি অর্ডার করে দেখি, যদি পারি আমিও বাড়িতেই গামলার মধ্যে প্রসেস করে তারপর ফুল যদি ফুটে খুবই ভালো লাগবে। তো এখানে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম, গামলাতে একটা জলের মধ্যে। কিভাবে তুমি হচ্ছে বুঝতে পারবে যে বীজগুলো ভালো না খারাপ, তো সেটাই পরীক্ষা করছি। তো এখানে বীজগুলো দিয়ে দিলাম যখন, তখন ভেসে উঠলো, যেটা নষ্ট সেটাই ভেসে উঠবে। ওই দেখো একটা ভেসে উঠেছে, তো সেটাই এখানে কিন্তু নষ্ট, সেটার থেকে কোনো চারা বেরোবে না। আর এখানে দেখো আমি ঘষে ঘষে পাকার মধ্যে বীজটার মাথাটা একটু ইসে করে নিচ্ছি। তো যেদিকে একটু চোখা থাকে ওটা বাদ দিয়ে পিছন দিকে ঘষতে হয়, না ঘষলে কিন্তু বীজটা তো বেরোতে পারবে না। আর পদ্ম বীজ তো জানোই যে কতটা শক্ত কাঠের মতো। তো দেখো এখানে কিন্তু এইরকম করে হালকা করে ঘষে মুখটা বের করে দিতে হবে, তবে এদিক থেকে চারা বেরোবে। তো আমি 4-5টা বীজ ইসে করেছিলাম, আর দেখো এটাও নষ্ট হয়ে গেছে, নষ্ট বীজটা আলাদা করে দেব। আর এখানে দেখা যাক কয়দিনে চারা বেরোয় কি না, সবগুলোই একবার ইসে করিনি, তো দেখা যাক কি হয়। তোমাদের সাথে তো প্রতিদিন শেয়ার করবই, কি সমাচার করতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করতে কোনো তো ক্ষতি নেই, তাই না? তো যাই হোক, ভিডিও কিন্তু এখন শেষ পর্যায়ে। আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।